নমস্কার, আমি সৌভিক। নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। এই ভিডিওর মধ্যে যে ছবিটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে 2010-এর বাংলা সিনেমা লে ছক্কা, পরিচালনায় রাজ চক্রবর্তী, অভিনয়ে দেব, পায়েল সরকার, তার সাথে একটা খুব ভালো সাপোর্টিং কাস্ট, দীপঙ্কর দে, ঋত্বিক চক্রবর্তী, খরাজ মুখার্জি, সুপ্রিয় দত্ত, বিশ্বজিৎ চক্রবর্তী, লাবণী সরকার, বিশ্বনাথ বসু, রাজা দত্ত সহ আরও অনেকে। তো ছবিটা আমি কিন্তু প্রথমবারের জন্য দেখলাম জিও সিনেমা থেকে, এবং ছবিটা দেখার পরে যেটা আমি সবার প্রথমেই বলবো সেটা হচ্ছে যে যেহেতু 2010 এই সময়টা ছিল হচ্ছে একটা রিমেকের ফেজ ছিল, এবং সেই সময় রাজ চক্রবর্তী মানে একের পর এক দক্ষিণী ছবি, বিশেষ তামিল তেলুগু ছবির থেকে রিমেক বানিয়েছেন। তো মানে সেই জায়গায় দেখতে গেলে লে ছক্কাই সিনেমাটা সেই সময়টা দেখতে গেলে একটা কিন্তু ফ্রেশ টেক ছিল। এই ছবিটা সেই সময়ের যে ছবি হতো কমার্শিয়াল জোনের মধ্যে, তার থেকে এটা অনেক বেশি ম্যাচিওর একটা সিনেমা কিন্তু ছিল, অনেক বেশি ভিন্ন ধারার একটা কিন্তু সিনেমা ছিল। দেখো, সিনেমাটা কিন্তু কোনো পারফেক্ট সিনেমা নয়, ছবির মধ্যে কিন্তু খামতি ডেফিনেটলি আছে, সেটা নিয়ে অবশ্যই কথা বলবো। কিন্তু ছবিটার মধ্যে, ছবিটা আমি যখন দেখছি 14 বছর পরে, ছবিটার মধ্যে আমার কিছু কিন্তু অনেক কিছু দিক কিন্তু পজিটিভও কিন্তু লাগলো, অনেক কিছু ছবিটার প্রশংসার দিক কিন্তু রয়েছে। তো সবার প্রথমে যেটা বলবো হচ্ছে যে এই ছবিটার যে টেমপ্লেট বা এই ছবির যে কিছু মেটেরিয়াল, সেটা কিন্তু ভীষণভাবে মিলে যায় হচ্ছে ওপেন ডে বায়োস্কোপের সাথে। এবারে এখানে একটা মজার বিষয় বলে, সেটা হচ্ছে যে রাজ চক্রবর্তী এক সময় তো বলা হতো জেরক্স মেশিন। এবার ব্যাপার হচ্ছে যে রাজ চক্রবর্তী কিন্তু ভালো ভালো ছবি কিন্তু করছে, হ্যাঁ, সে কিন্তু অন্য ধরনের ছবিতে কিন্তু হাত পাকানোর চেষ্টা কিন্তু করছে, এবং সে সেটা করেও ফেলেছে। এবারে যদি কেউ বলতে সেটা তার চয়েস আর কি। এবার ব্যাপারটা হচ্ছে যে যাতে কেউ বলতে না পারে রাজ চক্রবর্তী ওপেন বায়োস্কোপ থেকে এই ছবিটা বানিয়েছে, তাহলে বলে রাখি যে ওপেন টি বায়োস্কোপ রিলিজ করে 2015-তে, লে ছক্কা রিলিজ করে 2010 সালে। তো ব্যাপারটা এরকম নয় যে রাজ চক্রবর্তী মানে ফিউচারে টাইম ট্রাভেল করে 2015-তে গিয়ে ওপেন বায়োস্কোপের আইডিয়া মানে সিনেমাটা দেখে সেখান থেকে 10-এ ফিরে এসে আবার সিনেমাটা করে, সেটা তো এটা নোলানের সিনেমা নয়। তো লে ছক্কা নোলানের কিন্তু তৈরি হয়েছিল টেমপ্লেট ওয়াইজ বা কিছু মেটেরিয়াল কিন্তু সেম। তো ছবিটাতে আমরা কী কী দেখতে পাই? এক হচ্ছে যে দেখতে পাচ্ছি একটা পরিবার, বিশ্বজিৎ চক্রবর্তী, লাবণী সরকার, দেব, একটা পরিবার, তারা দক্ষিণ কলকাতা উত্তর কলকাতার বাড়িতে ভাড়া উঠছে, তা দেখতে পাচ্ছি। ছবিটার মধ্যে উত্তর কলকাতার যে কালচার, সেটাকে কিন্তু পরিচালক রাজ চক্রবর্তী খুব বিউটিফুলি কিন্তু হ্যান্ডেল করেছে। কীরকম? আমরা উত্তর কলকাতা বলতে বুঝি যে সাবেকিয়ানা, বিভিন্ন যে বনেদি বাড়ি, এবং উত্তর কলকাতা হচ্ছে মধ্যবিত্ত বাঙালি পরিবার, এবং মধ্যবিত্ত বাঙালি পরিবারের মধ্যে স্ট্রাগল, এটা আমরা দেখতে পাই। প্লাস উত্তর কলকাতা মানে কি? উত্তর কলকাতা মানে হচ্ছে পাড়া কালচার, পাড়া ক্রিকেট, তারপরে হচ্ছে রকে বসে আড্ডা, তারপরে এই যে একটা কোনো বিপদ আসলে, যেখানে যে এমএলএ যে দিকটা যেটা আসে আর কি, যে বাড়িটা ভেঙে নিয়ে শপিং কমপ্লেক্স করতে যায়, যে নেতার যে দিকটা দেখানো হয়, এই যারা বিপদ আসলে সেখানে পাড়ার সবাই মিলে ধর্ম বর্ণ সব কিছু ভুলে এই যে একত্রিত হয়ে উঠছে, এই যে একটা ইউনিটি, একতা, ধর্ম বর্ণ সব কিছু ভুলে গিয়ে এই জিনিসটা, প্লাস হচ্ছে যে বাঙালির চিরকালীন এই যে ঘটি বাঙাল দ্বন্দ্ব, এই বিষয়গুলোকে কিন্তু পরিচালক খুব বিউটিফুলি কিন্তু হ্যান্ডেল করেছে, দারুণ লাগে সেগুলো দেখতে আর কি। এবং ছবিটা একদম যেহেতু গ্রাউন্ডেড মানে বানানো, শ্যুট করা, সেই জন্যেই মানে সেটার সঙ্গে খুব দারুণ কিন্তু কানেক্ট করা যায়। উত্তর কলকাতা কালচারে কিন্তু খুব দারুণ দেখে পরিচালক কিন্তু এক্সপ্লোর কিন্তু করেছে। দ্বিতীয়ত হচ্ছে যেটা আমার চেষ্টা হচ্ছে যে এই ছবির ক্লাইম্যাক্স দেখবে, লাস্টে ক্রিকেট ম্যাচ যেটা হয় সেখানে লাস্টে দেখবে 2 বলে 7 রান দরকার। এবার দেব স্ট্রাইক নিচ্ছে, জেনারেলি আমি কী এক্সপেক্ট করব যে দেব সে 6 মেরে সে করবে, কিন্তু দেখা যাচ্ছে সে কিন্তু স্ট্রাইকটা দিচ্ছে কিন্তু ঋত্বিক চক্রবর্তী লাস্ট বলে। এবার ব্যাপারটা হচ্ছে কি, এখানে দুটো দিক হয়। এক হচ্ছে যেটা দেব বরাবর করে এসছে, সেটা হচ্ছে দেব সবসময় কিন্তু সাপোর্টিং কাজে সে কিন্তু স্পেস বরাবর দিয়ে এসছে,
যদি তোমরা চ্যালেঞ্জ দেখে থাকো, চ্যালেঞ্জে দেখবে দেব লাস্টে কিন্তু রজতাভ দত্ত এবং বিশ্বজিৎ তাদের কিন্তু পুরো স্পেসটা ছেড়ে তারা কিন্তু পুরো ছবিটা কিন্তু মাতিয়ে দেয় পুরো একদম। এইখানে লাস্টেও কিন্তু ঋত্বিক চক্রবর্তীর সে কিন্তু স্পেসটা দেয়, এটা একটা দিক। দ্বিতীয় হচ্ছে এটাও কিন্তু এক ধরনের হিরো, এক ধরনের হিরোগিরি, যে মানে আমি নিজে কিছু করে হিরো হব না, যেহেতু ঋত্বিক যেহেতু ওই পাড়ারই ছেলে, যেহেতু পাড়াতে ছোটবেলা থেকে বড় হয়েছে, এবং ঋত্বিক দেখবে যে সে দেবকে কিন্তু পছন্দ হয়, সে কিন্তু হিংসা করতো, কিন্তু ঋত্বিকের ক্যারেক্টার কিন্তু একটা দিক কেন্দ্র, ঋত্বিক কিন্তু ছবিটা থেকে ভিলেন কিন্তু বলা যায় না, তারা দিক কেন্দ্র, কারণ সে ওই পাড়াতে থেকে সে কিন্তু সেই ভালোবাসা, সেই রেসপেক্ট সে কিন্তু ওখানে পায়নি, যেখানে দেব বাইরে থেকে এসে সেই ভালোবাসা কিন্তু মানে পাচ্ছে। তো তার একটা কিন্তু খারাপ লাগে কিন্তু যে ছোটবেলা থেকে সেই ভালোবাসাটা পায়নি, তো সেই জন্য সে কি করছে, ঋত্বিকটা সুযোগ করে দিচ্ছে যাতে সে নিজেও কিন্তু পাড়ার মধ্যে সে কিন্তু হিরো হতে পারে, ঠিক আছে। তো এটাও কিন্তু এক ধরনের হিরোইজম, এক ধরনের হিরোগিরি, যে আমি অন্য সুযোগ করে দিচ্ছি যাতে সে নিজেকে প্রুভ করে সে যাতে পাড়ার সামনে যাতে পাড়ার সামনে হিরো হতে পারে, সেজন্য নায়ক হতে পারে। এটাও কিন্তু এক ধরনের হিরোগিরি আর কি। তো আমার কিন্তু এই অ্যাপ্রোচটা কিন্তু আমার কিন্তু খুব দারুণ লাগলো ছবিটার মধ্যে। প্লাস এই ছবির মধ্যে সাপোর্টিং কাস্টদের পারফরমেন্স, এখানে দীপঙ্কর দে বলি, এখানে ঋত্বিক চক্রবর্তী বলি, তারপরে হচ্ছে সুপ্রিয় দত্ত, বিশ্বজিৎ চক্রবর্তী, লাবণী সরকার, প্রত্যেকের অভিনয় কিন্তু দেখবার মতো ছিল, দেখবার প্রত্যেকের অভিনয়। এবং ঋত্বিকের যে দিদি হয়েছিল, মানে পাইলের দিদি হয়েছিল, অভিনেত্রীকে আমি অনেক সিরিয়ালে দেখেছি অভিনয় করতে, তার অভিনয় খুব ভালো ছিল। এখানে রাজা দত্ত যেটুকু স্ক্রিন টাইম ছিল, এখানে সবার অভিনয় কিন্তু খুব ভালো ছিল। আচ্ছা, ছবিটা বলবো টেকনিক্যালি কিন্তু বেশ ওয়েল মেড। কেন বলছি, একটা শট থেকে দেখবে লাস্ট যখন যে সিনটা আর কি, দেখবে যখন 6টা মারে যখন আর কি, তখন দেখবে 6টা মারলো, দেখবে বলটা মানে পজ হয়ে গেল ক্যামেরাটা। এবার আমি প্রথম ছবিটা দেখতে হয়েছি যে কি রে নেট ইন্টারনেট ছিল নাকি, তারপর দেখলাম না, তারপর দেখলাম আবার গিয়ে হলো আর কি। তো ওই যে শটটা, মানে ওটার যে ভাবনাটা না সত্যি দারুণ লাগে, মানে অবাক করালো ওই ইয়েটা। 2010 মানে ভাবনা হয়েছিল একটা বাংলা সিনেমার মধ্যে, সত্যি অবাক করালো। এবং ছবিটার মধ্যে এই যে উত্তরবঙ্গে যে জানি যে গলি, এই যে উত্তরের গলির যে বিষয়টা, বা এই যে পাড়া ক্রিকেট, এই ব্যাপারগুলোকে যেরকমভাবে দেখিয়েছে, বা এই যে বিভিন্ন বায়োগ্রাফিগুলো দেখাচ্ছে, যেরকম একটা ন্যাচারাল কালার কাজ করা হয়েছে ছবিটার মধ্যে, যেরকম শর্ট দেখতে পাই, সত্যি কিন্তু দেখতে কিন্তু ছবিটা খুব গ্রাউন্ডেড বানায় আর কি। তো মোটামুটি ছবির মধ্যে এইগুলো ছিল পজিটিভ। নেগেটিভ দিক দিয়ে ছবিটার মধ্যে কামতি যেমন লাগলো সেটা হচ্ছে যে এখানে আছে, এখন অনেকে বলতে পারে যে তুমি তো লিড পায়ের কথা বললে, দেব পায়েল তার অভিনয় করে, সেই বিষয়ে আমি আলাদা করে আসছি, তাদের কথা আলাদা করে বলবো আমি। তো নেগেটিভ দিকগুলো বলে নিই। তো প্রথম যেটা আমার লাগলো সেটা হচ্ছে যে এই ছবিটার মধ্যে পরিচালক উত্তর কলকাতার দিকটা তো খুব ভালো করে এক্সপ্লোর করেছে, যেটা নিয়ে বলার কিছু অপেক্ষা রাখে না। কিন্তু এই যে আমরা দেখতে পাচ্ছি যে বিশ্বজিতের ক্যারেক্টারটা, সে দক্ষিণ কলকাতায় পছন্দ করে, দক্ষিণ কলকাতা থেকে সে উত্তর কলকাতা আসছে, সে এখানে এসে হাফ ছেড়ে বাঁচছে। এবারে দক্ষিণ কলকাতার আমরা জানি সেখানে হচ্ছে একটা বড় লোকী কালচার থেকে, সেখানে খুব মানে অ্যারিস্টোক্রেটিক ব্যাপার স্যাপার থাকে সেখানে আর কি, সেখানে খুব সভ্যতার ব্যাপার স্যাপার থাকে। এইবারে দক্ষিণকার কিছু দিক কিন্তু দেখাতে হতো, যাতে এই যে দুই কলকাতার মধ্যে যেটা চিরকালীন যে দ্বন্দ্ব, এটা কিন্তু আমরা আরো বেশি করে ফিল করতে পারতাম। এই বিষয়টা দক্ষিণ কলকাতার দিকটা জাস্ট কিছু ডায়ালগের মাধ্যমে কিন্তু সীমাবদ্ধ হয়ে থেকে যায়, এটা একটা খামতি। দ্বিতীয় খামতি হচ্ছে ছবিটার মধ্যে একটা পর্যায়ে এসে বিশ্বজিৎ, লাবণী সরকার, দেবের যারা বাবা মা চরিত্র করেছিলেন, তারা কিন্তু পুরোপুরিভাবে কিন্তু হঠাৎ করে গায়েব হয়ে যায়, এবং সেই গায়েব হওয়াটা কিন্তু খুব একটা অর্গানিক কিন্তু একদমই ফিল হয় না। প্লাস ছবির মধ্যে দেবের এই যে ইন্ট্রো যে সিনটা, যেটা দেবের জন্য ইন্ট্রো হয় আর কি, সেই সিনটা সেটা যেরকম দরকার ছিল না, ওখানে দেবকে একটা জোর করে হিরোইজম দেওয়া হয়েছে বলে আমার মনে হলো। প্লাস ছবির মধ্যে একটা অ্যাকশন সিকোয়েন্স, এটা একটা কিন্তু অনেকক্ষণ ধরে চলে, একটা লম্বা টেকে অ্যাকশন সিকোয়েন্সটা করা হয়েছে।
এবার ছবিটা যে টোনের মধ্যে যাচ্ছে, ছবিটা যে টোনে বানানো হয়েছিল বা সাপোর্টিং কাস্টে যে টোনে অভিনয় করছিল, সেই জায়গায় দাঁড়িয়ে দেবকে কিন্তু মানে অনায়াসেই একটা ক্যারেক্টার রোল কিন্তু দেওয়া যেতে পারত। এবার ব্যাপারটা হচ্ছে, যেহেতু দেব সেই সময় খুব বড় সুপারস্টার, যেহেতু সেই সময় কমার্শিয়াল জোনে সিনেমা করছে, সেই জন্যে জাস্ট জোর করে একটা ফ্যান ক্যাটারিং করার জন্য তাকে ওই সিনগুলোকে দেওয়া হয়েছে, কিন্তু সেগুলো কিন্তু যায় না অ্যাকচুয়ালি। এইটা একটা মনে হচ্ছে যেটা কোথাও টোনের কোথাও ব্রেক করে, এটা একটা মনে হয়েছে। এবং তার সাথে সাথে দেব এবং পায়েল, এবার আমি লিড পেয়ারের মধ্যে আসছি। দেব এবং পায়েলের কথা যদি বলি, প্রথম দিকে তাদের মধ্যে যে ঝগড়া সিনগুলো হয়, সেই সিনগুলো কিন্তু ছবির যে টোনালিটি তার সাথে কিন্তু একদমই কিন্তু যায় না, সেগুলো কিন্তু খুবই বোকা খুব ইরিটেটিং হচ্ছে। সেখান থেকে পারফরমেন্স কিন্তু খুবই খুবই লাউড ছিল, জনের অভিনয় খুব লাউড ছিল। হ্যাঁ, প্রেমটা হওয়ার পরে যখন তাদের মধ্যে কিছু মুহূর্ত, কিছু কনভারসেশন, সেইগুলো কিন্তু সত্যি খুব ভালো, সেখানে অভিনয় কিন্তু বেশ ভালো। ঠিক আছে, মানে দেব সেই সময় যে ধরনের সিনেমা করতো, সেখানে যে পিছে সে অভিনয় করতো, তার তুলনায় দেব এবং পায়েলের অভিনয় কিন্তু অনেক বেশি কিন্তু সাটেল ছিল আর কি। এটা প্রেমটা হওয়ার পরে বলছি। আচ্ছা সরি, আচ্ছা এখানে একটা বিষয় বলতে চাচ্ছি যে এদের মধ্যে যে প্রেমটা যেটা হচ্ছে, এই প্রেমটা যদি আর একটু যদি অর্গানিকভাবে হতো, প্রেমটা কিন্তু আরো বেশি করে কিন্তু ফিল করা যেত, আরো কিন্তু বেশি ভালো লাগতো এই প্রেমের যে দিকটা আর কি। সেটা কিন্তু হয় না। আচ্ছা, ছবির মধ্যে লাস্টে যে ক্রিকেট ম্যাচ এটা হয়, ক্রিকেট ম্যাচটা হওয়ার আগে এই যে প্র্যাকটিসের যে মুভমেন্টটা, যেখানে একটা গান হয়, টাইটেল ট্র্যাক বলা যায় আর কি। এবারে এই গানটা যদি আরেকটু বেশি করে করতো, বা প্র্যাকটিসটাকে ম্যাচটা প্র্যাকটিসটা আরো বেশি করে দেখাতো, এখানে কিন্তু আরেকটু এক্সপ্লেনের দরকার ছিল যে একটা দল, সেই দলটা শুধু হেরে যায়, সেই দলটা কিভাবে ঘুরে দাঁড়াচ্ছে, এর পেছনে একটা কিন্তু প্রপার কিন্তু একটা এক্সপ্লেনের প্রয়োজন ছিল। এটা কিন্তু হয় না, মানে হঠাৎ করে কিছু র্যান্ডাম শর্টস দিয়ে প্র্যাকটিসের মুভমেন্টগুলো দেখানো হয়, তারপর ধর ম্যাচটা শুরু হয়ে গেল। তো এইখানে কিন্তু ব্যাপারটা কিন্তু খুব একটা কিন্তু অর্গানিক কিন্তু ফিল একদমই হয় না। এটা একটা খামতি কিন্তু যেটার মধ্যে আমার অন্তত মনে হয়েছে আর কি। তো ওভারঅল এটাই বলবো ছবিটাকে দেখার পরে, যে লে ছক্কা কোনো পারফেক্ট সিনেমা নয়, ডেফিনেটলি ছবিটার মধ্যে বেশ কিছু খামতি আছে, বাট স্টিল এটা অবশ্যই বলা যায় যে এই ছবিটা একটা কিন্তু বেশ ভালো সিনেমা, একটা কিন্তু বেশ সুন্দর সিনেমা। কারণ ছবিটার মধ্যে প্রশংসা করার মতো অনেক কিছু দিক কিন্তু আছে, যেটা কিন্তু আমি বললাম। আচ্ছা, একটা ছবিটার মধ্যে কিন্তু গান কিন্তু খুব ভালো ছিল। সেই সময়ে তখন আমি কলেজে পড়তাম, 2010 সালের কথা বলছি, তখন কলেজ সদ্য মানে পাশ করি বা থার্ড ইয়ার পড়ছি সেই টাইমে। তো তখন কিন্তু ওই আলী মওলা বা এই যে ধরনের গান যেগুলো ছিল, একটা বিন্দাস পাড়া, এই যে গানগুলো ছিল, এই গানগুলো আমরা শুনতাম সেই সময় সঙ্গীত বাংলা ধুম মিউজিকে। একটা আলাদাই সময় ছিল, একটা আলাদাই মানে চার্ম ছিল সেই টাইমটাতে আর কি। তো গানগুলো শুনে সত্যি নস্টালজিক ফিল করলাম আর কি। এবং গানের কিন্তু প্লেসমেন্টগুলো কিন্তু সত্যি খুব ভালো ছিল গান এই ছবিটার মধ্যে আর কি। গান কিন্তু একটা কিন্তু মানে আলাদা করে গানের প্রশংসা করতেই হয় আর কি। সত্যি মানে ইন্দ্রজিৎ দাশগুপ্ত সুর করেছিলেন, ভীষণ 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 সুন্দর। তো ওভারঅল বললো ছবিটার মধ্যে অনেকগুলোই খামতে, সেগুলো নিয়ে যেমন কথা বললাম, কিন্তু অ্যাট দ্য সেম টাইম ছবিটার মধ্যে কিন্তু প্রশংসার দিক কিন্তু অনেক রয়েছে। এবং আমি বলবো যে রাজ চক্রবর্তী কেরিয়ার এটাও কিন্তু একটা বেশ ভালো কাজ, বেশ ভালো কাজ। তো ছবিটা যারা দেখনি, এটাই বলে ছবিটা কিন্তু অবশ্যই মানে দেখতে মানে ট্রাই করতে ভুলো না। যে সিনেমা ছবিটা অ্যাভেলেবেল আছে, খুব ভালো সিনেমা। আমি ছবিটা অনেকে দেখে নিয়েছো, যারা দেখনি তাদের বলে ছবিটা অবশ্যই দেখো এবং জানে কীরকম লাগলো। আর যাদের ছবিটা দেখা আছে, ছবিটা তো সবাই দেখে নিয়েছো, তো তোমাদের কি ওপিনিয়ন প্লিজ জানাও কমেন্ট সেকশনে এসে। এইভাবে ভালো লাগলে লাইক করো, শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশের বেল বাটনটা প্রেস করে দিও এরকম আরও রিভিউ বা ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তো ভিডিও এখানে শেষ করছি, দেখা যাচ্ছে তোমার সঙ্গে জুড়ে থেকো।